আর মেয়েটাকে আমার স্কুলে যা দেখতে হয়, আমি মেয়েকে না দেখে থাকতে পারি না। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আমি যখন অনার্সে পড়ি প্রথম, আমি আসলে পারিবারিক কারণে অনার্স থেকে আমি চাকরি বাকরি করি। চাকরি বাকরি করার পরে যাই হোক আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। পরে বললাম তাহলে দেখেন, ভালো দেখে তো গ্রামের মেয়ে বিয়ে করালে গ্রামে রেখে দেবো বাপ মায়, ওরকম বলতেছিল। পরে বললাম যে যেহেতু আমি চাকরি বাকরি করি, আমি চাকরিজীবী মেয়ে ছাড়া বিয়ে করতে চাচ্ছি না। মানে একা একা চাকরি করবো, একজন থাকবে, দুজন দুই জায়গায় থাকবো, ওইভাবে হয় না। অবশেষে পরিবার থেকে একটা মেয়ে দেখলো এবং তার সাথে বিয়েও হয়ে গেল। আমার পারিবারিকভাবে বিয়ে হয়ে গেল। সে ছিল চাকরিজীবী। বিয়ে হওয়ার পরে একটা সময় আমরা আশুলিয়াতে বাসা নেই এবং কি সে জায়গা থেকেই আমরা সংসার শুরু করি। তো কয়েক মাস যাবার পরে, সংসার শুরু করার পরে আমার একটা বাচ্চা হয়, একটা মেয়ে হয়। তো বাচ্চা হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি শ্বশুর বাড়ি থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না। একটা মেয়ের বাচ্চা হলে শ্বশুর বাড়ি থেকে যেরকম থাকে বা এই করে ওইরকম, আর আমার ফ্যামিলি থেকে আসা সম্ভব না। আমার মা হলো অসুস্থ, ঢাকাতে থাকা সম্ভব না। তারপরে এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হলো এক সময়, যে তোমার বাড়িতে লোক আছে, তোমার মা আছে। আমি বারবারই তাকে বলতাম যে তোমার বাড়ি থেকে কাউকে নিয়ে এসো কিছুদিনের জন্য। এখন আর কাজের লোক পাই না আশুলিয়াতে, বাচ্চা রাখার মতো না। পরে এখন বলতেছে যে বাচ্চাটা তুমি কাজ করো, তোমার এখানে ইনক্রিমেন্ট কম হচ্ছে, আমার ইনক্রিমেন্টটা বেশি হচ্ছে, তাহলে আমি চাকরিটা করি, তুমি আপাতত বাসায় থাকো, যখন কাজের লোক পাবো তখন তোমাকে চাকরি তুমি জয়েন করো। ওর কথা শুনে আমি আমার চাকরিটা ছেড়ে দিলাম। আমি স্যাক্রিফাইস করছি, তাকে আমি চাকরি করার সুযোগটা দিছি। এইভাবে মোটামুটি চলতেছিল। 2টা বছর আমি বাসায় থাকলাম, তাকে চাকরি করার সুযোগ দিলাম। তারপরে যাই হোক বাচ্চাটা কিছুটা বড় হলো, তারপর আবার আমি চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে আমার ওয়াইফের তার চাকরিতে প্রমোশন হয়ে গেল, ভালো স্যালারিতে চাকরি হয়ে গেল। মোটামুটি টাকা পয়সা আমিও ইনকাম করতেছি, ও ইনকাম করতেছে, দুইজন ইনকাম করতেছি। ইনকাম করতে করতে এর ভিতরে আমি একটা জায়গা নিয়েছিলাম, তো ওই জায়গাটা আমি ওর নামে দিই নেই, আমার নামে জমিটা করছি। জমি কেনার টাকাটা দুইজনের? হ্যাঁ, দুইজনের। আর জমি কিনছেন আপনার নামে? কেনা হয়েছে আমার নামে। এসব নিয়ে ছোটোখাটো ঝামেলা শুরু হয়ে গেল। আর আমার ওয়াইফের একটা টান ছিল তার ফ্যামিলির প্রতি। তার ফ্যামিলি বেশি কথা শুনতো, তারা যা বলতো, যেভাবে চলতে বলতো সেভাবেই চলতো, আমার কথা কোনো মূল্য ছিল না। পরে যখন বাড়িতে গেছে, বাড়িতে গেলে তার ফ্যামিলি থেকে চাপ দিছে যে কেন তার নামে জায়গাটা দিল, এই জায়গা তার নামে দেওয়া যাবে না। তো উনি কি চাচ্ছিল যে জমিটা দুইজনের নামে হোক? প্রথমে বলছিল যে আমার নামে দিও, করার পরে 2-4 মাস যাওয়ার পরে যখন বাড়িতে গেছে, কথা জানাইছে তারা মামলা দিবে, নারী নির্যাতন মামলা দিবে, এই দিবে। ও ঢাকাতে থাকে, আমিও ঢাকাতে, আলাদা থাকি তখন। দুজন আলাদা হয়ে গেছে? হ্যাঁ, বাসাতে, আমরা বাসাতে যাইতে দিব না এই জমি নিয়ে? হ্যাঁ, জমি নিয়ে বাসায় যাইতে দেয় না, বাসায় গেলে সে মামলা দিবে, এরকম। পরে দেখে আমি হোস্টেলে থাকলাম, হোস্টেল থেকে চাকরি করতেছি। পরে আমার কান্না দেখে, আমার বাচ্চারই দেখে আমার বাবা মা নিজের জমি বন্ধক দিয়ে 2 লাখ টাকা ওকে দিয়ে। মানে 2 লাখ টাকা দিতে হলো কেন? 2 লাখ টাকা জায়গা নিছি, ওর কাছ থেকে 2 লাখ টাকা নেওয়া হয়েছিল। সেই 2 লাখ টাকা ওর বোন জামার হাতে দিছি। পরে আবার একসাথে থাকতেছিলাম। আপনার স্ত্রী কোথায় তখন? একসাথেই থাকি। তো এর ভিতরে আমি বাচ্চা নিয়ে 2 বছর ডিউটি করছি। বাচ্চা নিয়ে গেছি আমি সাথে করে, ও চাকরি করতেছে হসপিটালে, সবকিছু করি আমি। বাচ্চা নিয়ে যাই আমি ডিউটিতে, নিয়ে আসি, খাওয়া দাওয়া। এখনো যে বাচ্চা আছে, বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে যাওয়া, সবকিছু আমি। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স, মেয়ের বয়স 10। তো একদিন আমি ফোন দিলাম, সে হসপিটালে থাকে, আমি খোঁজখবর নিব না যে কোথায় গেছে। ফোন দিলাম যে কোথায় আছো তুমি। সে কোথায় গেল আমি তাকে জিজ্ঞেস করলে সন্দেহ করা হয় তার। আমি তাকে কেন জিজ্ঞেস করবো যে কোথায় যাচ্ছি। পরে আমি বললাম যে না, এভাবে তো থাকা যাবে না। পরে লাস্ট আমি বললাম যে ঠিক আছে তুমি থাকো, আমি হোস্টেলে চলে যাব। আমারে বললো যে আমি থাকবো না তোর কাছে, আমি ডিভোর্স দিয়ে দেবো, আমি ডিভোর্স দিয়ে তারপর চলে যাব। আমি বললাম যে শোন, জীবনে মানুষ টাকা পয়সা অনেক কিছু কামাই করে, আজকে আমার দিয়ে কিন্তু বড় হয়েছে, আজকে তুমি লাখ লাখ টাকা কামাই করতেছো, তোমার ব্যাংকে, এগুলো কার? আমি যদি সাপোর্ট না দেবো, এগুলো কি পারতো? কখনোই তুমি পারতা না। এখন উনি গত সপ্তাহে আমাকে ডিভোর্স দিছে, বাচ্চা তার কাছে আছে। কবে থেকে আলাদা স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী আলাদা তো 1 সপ্তাহের বেশি, মানে 10 দিন হলো। আমার বাচ্চার বয়স 10। তো এখন আমার মেয়ের ভবিষ্যৎটা কি বলেন? আমি চাচ্ছি আমার মতো কেউ যেন, কোনো পুরুষ যেন এইভাবে সাপোর্ট না দেয়, আমার থেকে যেন শিক্ষা নেয়, যে কেউ যেন কাউকে ছাড় না দিয়ে বড় উপরে উঠতে না দেয়। আজকে যদি আমি তাকে স্যাক্রিফাইস না করতাম, সে আজকে এই পজিশনে যেতে পারতো না। আর যদি টাকা পয়সা এভাবে ইনকাম না করতে পারতো, তাহলে আমাকে ফেলে দিতে পারতো না। আর হলো এই যে বাচ্চাটা, ওর কাছে থাকলে বাপ ছাড়া, আমার কাছে থাকলে মা ছাড়া। আমি কিন্তু অনেক চেষ্টা করছি সংসারটা টিকে রাখার জন্য। এর আগেও কিন্তু অনেক ঝামেলা হয়েছে। আমি শুধু বাচ্চার মুখের দিকে তাকাই অনেক অনেক আবদার আমি সহ্য করছি, অনেক অন্যায় সহ্য করছি। এখন মেয়েটাকে আমার স্কুলে যাওয়া দেখতে হয়। আমি সকালে স্কুলে গেছি, মেয়েকে দেখতে, মেয়ে আমাকে দেখে ভয় পায়, বলে আম্মু আমার মানা করছে তোমার সাথে কথা বলতে। আমি মেয়েকে না দেখে থাকতে পারি না। মেয়ের জন্য আমি অনেক কিছু আমার জীবনে ক্যারিয়ার ধ্বংস করছি, আমার এই বাচ্চার জন্য। আমি চাই না যে আর কেউ যেন এরকম কষ্টের মধ্যে না পড়ে। আমি যে কষ্টটা এখন পাচ্ছি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারছি না।
আমি যখন ঘুমাইতে যাই, আমি যখন খাইতে যাই, আমি মেয়েকে নিয়ে কত জায়গায় ঘুরছি, কত কি করছি। মেয়ে থাকতে পারে না, তাই জন্য আমি বিদেশি বিড়াল কিনে দিছি, পাকিস্তান বিড়াল কিনে দিছি। বিড়ালেরও পালে, মেয়েরও পালে, আমি নিজে সবকিছু করছি। আমি নিজে কোনো কিছু করা লাগে নাই, ও ডিউটি করছে, আসছে আর ফ্যাশন করে চলছে। শুধু এই সব কিছু সহ্য করে শুধু মেয়ের জন্য তো থাক। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই জানে আমি আমার সন্তানটারে বাবা এখন তার টাকা পয়সা আছে, তার সবই আছে, টাকা পয়সা নেই, তার কিছু নেই। এখন মোট কথা, সে আমার কাছে টাকা পয়সা সাহায্য করে সব কিছু নিচ্ছে। এখন আমি শূন্য হয়ে আসছি, আমার কাছে কিছু নাই। 3 মাস হয়নি, গত 4 তারিখে দিয়েছে, 4 তারিখে ডিভোর্স দিয়ে আমার ছবি পাঠিয়েছে। এরপরে আপনি আর তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেননি বা করছেন না? না, আমি ওকে বলছিলাম যে আমি কখনোই তোমাকে ডিভোর্স দেবো না যদি তুমি না দাও। আমি বাচ্চার কথা চিন্তা করে বলছিলাম যে যত কিছুই করে আমি তোমাকে ডিভোর্স দেবো না। আসলে আমি এখন আর সংসারটা চাচ্ছি না, যেহেতু নিজে থেকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমার এইটাই বলা যে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যে আমার মেয়েটা যেন যেখানে থাকে ভালো থাকে, আর আমার মতো যেন কেউ এই ভুলটা না করে জীবনে। অতিথির স্ত্রী যদি তার বক্তব্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে চান, তাহলে পেজে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনার বক্তব্যকেও সমান গুরুত্বের সঙ্গে প্রচার করব। তবে এই দাম্পত্য জীবনের একটা বিষয় আমাদের বিশেষভাবে মনে রাখা উচিত। আপনাদের এই সিদ্ধান্তের সঙ্গে শুধু দুজন মানুষের জীবনই জড়িত নয়, জড়িয়ে আছে আপনাদের 10 বছর বয়সী কন্যা সন্তানের ভবিষ্যৎ। আপনাদের মধ্যে যে মতবিরোধ বা দূরত্ব তৈরি হয়েছে তার কারণ আপনাদের দুজনের কাছেই হয়তো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজেদের সন্তানের ভবিষ্যতের কথাটা গভীরভাবে ভাবুন। একটি 10 বছরের শিশুর কাছে বাবা মা দুজনেই তার নিরাপত্তা, ভালোবাসা ও পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনারা যে সিদ্ধান্তই নিন না কেন, সেই সিদ্ধান্তের প্রভাব যেন সন্তানের মানসিক শান্তি, পড়াশোনা, বেড়ে ওঠা এবং ভবিষ্যতের উপর প্রভাব না পড়ে, এ বিষয়টি বিবেচনা করা অত্যন্ত জরুরি। ডিভোর্স কখনোই সহজ নয়, আবার কোনো সম্পর্ক টিকিয়ে রাখার সিদ্ধান্ত শুধু সমাজের কথা ভেবে নেওয়া উচিত নয়। তাই আপনারা যদি মনে করেন সম্পর্কটি আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়, তাহলে সন্তানের জন্য কিভাবে একটা নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা যায় সেটা আগে ভাবুন। আর যদি এখনও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ থাকে, তাহলে আবেগের মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে পরিবারের বিশ্বস্ত মানুষ কিংবা একজন যোগ্য পেশাদারের সহায়তায় বিষয়টি নিয়ে বসে কথা বলতে পারেন। আমরা কোনো পক্ষকে দোষী বা নির্দোষ প্রমাণ করতে চাই না। আমাদের উদ্দেশ্য হলো দুই পক্ষের বক্তব্য সামনে আসুক এবং একটি পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন যথাসম্ভব বিবেচনা, সম্মান ও মানবিকতার সঙ্গে নেওয়া হয়। বিশেষ করে যখন একটা শিশুর ভবিষ্যৎ সেই সিদ্ধান্তের সঙ্গে জড়িত, তখন সিদ্ধান্ত নেওয়ার আগে তার নিরাপত্তা, মানসিক শান্তি ও সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশের কথাও অবশ্যই বিবেচনা করা উচিত। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।